আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। প্রথমে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য শিরোনামগুলো নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 177 রানের লড়াকু পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে শ্রীমতী তৃষ্ণা রানীর গোলে 3-2 গোলের ব্যবধানে নেপালকে হারিয়েছে আফিদারা। ক্লাব বিশ্বকাপে শিরোপা নির্ধারণী লড়াইয়ে চেলসির মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি। উইম্বলডন টেনিসে আমান্ডা এনিসিমোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইগা শিওটেক। শুরু করছি বিস্তারিত আলোচনায়। ভাই, বাংলাদেশের খেলা আজকে কেমন দেখলেন? আমরা দেখেছি যে 56 মিনিট পর্যন্ত বাংলাদেশ দুর্দান্ত খেলতেছিল। এরপরে যখন সাগরিকা লাল কার্ড খেলো, লাল কার্ড খাওয়ার পরে কিন্তু সিনারিটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। সে ব্যাপারটা 56 মিনিটের পরের বাংলাদেশ এবং 56 মিনিটের আগের বাংলাদেশ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। প্রথমার্ধে তো খেলা যখন শুরু হয় তখন 56-20 নারী চ্যাম্পিয়নশিপের প্রথমার্ধে যখন আজকে খেলাটি শুরু হয় তখন কিন্তু দুটো সমান তালে খেয়েছিল, কিন্তু সময় গড়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রমে নিজেদেরকে গুছিয়ে নেয় এবং আক্রমণের ধার বাড়ায় এবং আস্তে আস্তে দুটি গোলও তারা পেয়ে যায়। প্রথম গোলটি করেন, সেকেন্ড গোলটি করেন সাগরিকা, আর আরেকটি গোল করেন শিখা। হ্যাঁ, তো প্রথমার্ধে আমরা 2-0 গোলে আমরা লিড নিয়ে আমরা বিরতিতে যাই, কিন্তু বিরতির পর বাংলাদেশের খেলার ধারা আমরা কিন্তু বিরতি যখন 45 মিনিটের খেলার কথা যদি আমরা একটু বলি, বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলতেছিল এবং আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ এর আগে যেভাবে ডোমিনেট করে খেলে সেরকমই একটা আমরা ম্যাচ দেখতে যাবো। কিন্তু 56 মিনিটের পর থেকে আসলে কেমন দেখতে? 56 মিনিটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমাদের ফরওয়ার্ড মোসাম্মদ সাগরিকা প্রতিপক্ষ দলের সিমরান রায়ের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে করে সিমরানকে তো লাল কার্ড দেয়, সিমরান তো বটেই, সাগরিকাকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তবে এইখানে যদি আমরা আরেকটা ব্যাপার বলি, প্রফেশনাল দিক থেকে কিন্তু সাগরিকা নিজেকে আরেকটু কন্ট্রোল করতে পারলে কিন্তু বাংলাদেশ, যেহেতু সাগরিকার সাথে ফিজিক্যালি ধাক্কাধাক্কির মতো ব্যাপার ঘটেছে এবং যেখানে সাগরিকার আমরা টিভিতে যেমনটা দেখেছিলাম সাগরিকার কিন্তু কোনো দোষ ছিল না এখানে, কিন্তু পরবর্তীতে আরেকজন প্লেয়ারকে কিন্তু সে অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা দেয় এবং সেজন্য সে লাল কার্ড। যদি এই লাল কার্ডটা না খেতে হলে ম্যাচটা আজকে যে পর্যায়ে বাংলাদেশ দিচ্ছে এর আগে কিন্তু বাংলাদেশ খুব ইজিলি ম্যাচটা জিততে পারে। আপনি ঠিকই বলেছেন, সাগরিকা শুরুতে দোষ ছিল না, কিন্তু তিনি নিজের মেজাজটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং যাকে তিনি মারতে গিয়েছিলেন তাকে মারতে না পারে তার সতীর্থ আরেকজনের গায়ে তিনি হাত তোলেন। এই যেটি রেফারির চোখ এড়ায়নি এবং রেফারি সাগরিকাকে ক্ষমা করে নিয়ে সাগরিকাকে লাল কার্ড দেখিয়ে দেন। সাগরিকা যদি এই লাল কার্ডটি না খেতেন তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু হয়তো আরো কিছু এত এই শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হতো না। আমরা যদি একদম শেষ মোমেন্টের কথা বলি, 7 মিনিট অতিরিক্ত সময় হওয়ার পরে কিন্তু বাংলাদেশের গোলটা কিন্তু হয়েছে প্রায় 11 মিনিট সময় এবং এখানে আমাদের গোলকিপার স্বর্ণা রানী একটু ইনজুর্ড ছিল, যার জন্য আমরা কিন্তু গোলটা পেতে একদম পুরো শেষ মুহূর্তে আমাদের 1 মিনিট পর্যন্ত খেলতে হয়েছে। ঠিকই বলেছেন যে স্বর্ণারানী মন্ডল একটু ইনজুরির কারণে ম্যাচটি একটু বিলম্বিত হয়ে যায়। এই সুযোগে বাংলাদেশ কিন্তু শেষ দিকে কিন্তু নেপাল মুহুর্মুহু আক্রমণ করছিল। আমরা আশঙ্কায় ছিলাম যে নেপাল এই বুঝে 3-2 স্কোর লাইন করে ফেলে কিনা। বাংলাদেশের ডিফেন্ডারকে উদ্ভ্রান্ত এবং ক্লান্ত মনে হচ্ছিল, কিন্তু ওই স্বর্ণারানী মন্ডল কিছুক্ষণের জন্য ইনজুরি হওয়ার কারণে ফিজি এসে মাঠে তার সেবা শুশ্রূষা করার কারণে বাংলাদেশ দল কিছুটা সময় পায় বা কিছুটা দম নেওয়ার সময় পায়। তারপর খেলা শুরু হলে কিন্তু একটু লম্বা থ্রু পাস ধরে বাংলাদেশ কিন্তু একটা দুর্দান্ত একটা ফিনিশ করে। ওই ক্যাপ্টেন স্বপ্নার ক্রস থেকে কিন্তু উমেলা মারমার চমৎকার একটি ডিবক্সের ভিতর থেকে ক্রস থেকে দুর্দান্ত একটি ফিনিশ করে দলকে 3-2 গোলে জয় এনে দেন আমাদের তৃষ্ণা রানী। আফিদাকে উঠিয়ে নেওয়া কি পিটার বাটলার ট্যাকটিক্সের কি আপনি কোনো ভুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি মনে করি আজকে কোচ পিটার বাটলারের ট্যাকটিক্সে কিঞ্চিত ভুল ছিল, কারণ বাংলাদেশ যখন 2-1 লিড ছিল আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল, হয়তো 10 মিনিটের মতো খেলা বাকি ছিল, তখন আফিদার মতো একজন নির্ভরযোগ্য ডিফেন্ডারকে যে কেন তিনি উঠে নিলেন সেটা আমাদের বোধগম্য। এটার খেসারত কিন্তু বাংলাদেশ পরে কিন্তু আর একটি গোল হজম করে। নেপালের 2টা শুট কিন্তু ভালো লেগেছিল, না লাগলে কিন্তু ফলাফলটা অন্যরকম হতে পারত। অবশ্যই হতে পারতো, অবশ্য যদিও এগুলো পার্ট অফ দ্য গেম। বাংলাদেশ দল অনেক অনেকগুলো সুযোগ পেয়েছে, সেগুলো তার কাজে লাগাতে পারেনি। আজকে মনে করবো বাংলাদেশের একটি গোল যেটি করেছেন সেটি কিন্তু ভাগ্যপ্রসূত গোল ছিল, যেটা বাংলাদেশ 2-0 গোলে সাগরিকা যখন গোলটি করেন। হ্যাঁ, সাগরিকার আগে আরেকজন সতীর্থ 2বার অ্যাটেম্প নিয়েছিলেন, কিন্তু গোলকিপার 2বারই ফিরে দেন। থার্ড অ্যাটেম্পে সাগরিকা ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। এটিও বাংলাদেশের ভাগ্যপ্রসূত গোলই ছিল।
আমরা যদি একটু ক্রিকেট নিয়ে আলোচনা করি, বাংলাদেশ কিন্তু একটা লড়াকু পুঁজি সংগ্রহ করেছে, বিশ্ববার 177 রান করেছে এবং অনেকদিন পরে রানে ফিরেছে লিটন দাস। 76 রান করেছেন তিনি 50 বল মোকাবেলা করে, এবং 27 বলে 48 রানের একটা জড়ো ইনিংস খেলে শামীম হোসেন পাটোয়ারি। এখন আসলে বাংলাদেশ এই রানটা ডিফেন্ড করতে পারবে কিনা, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু আজকে 3টা পরিবর্তন নিয়ে তার একাদশ সাজিয়েছে। এখানে দুইটা বিষয় আমি বলবো যে লিটন দাসকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল। তিনি তার অধারাবাহিকতার বিষয়টি উঠে আসছিল। তিনি কিন্তু আজকে একটা ভালো লড়াকু ইনিংস খেলে বা 70+ একটি 76 একটা রানে ইনিংস খেলে কিন্তু সেই সমালোচনাটা বেশ ভালো একটা জবাব দিয়েছেন, তাকে যোগ্য সহায়তা দিয়েছেন শামীম পাটোয়ারি। শুরুতেই বাংলাদেশ কিন্তু উইকেট একটু হারিয়ে ফেলে কিন্তু শুরুতে একটু ব্যাকফুটে ছিল, কিন্তু সময় গণনার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বলের মেরিট অনুযায়ী শট খেলে কিন্তু আস্তে আস্তে রান বেশ ভালোর দিকে নিয়ে যায়। আমরা হয়তো আশা করেছিলাম যে নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ দল 180+ করবে, তো 180 না করলে কাছাকাছি গিয়েছে, যেটাকে অনায়াসি লড়াকু স্কোর বলা চলে। এখন বাংলাদেশের বোলারদের উপর দায়িত্ব এই রানটাকে ডিফেন্ড করে বাংলাদেশের কিভাবে তারা দলকে জয় এনে দেবেন, সেটা বোলারদের উপর ডিপেন্ড করছে। রাত একটা হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে পিএসজি এবং চেলসি। আমরা জানি যে পিএসজি দুর্দান্ত ফর্মে আছে, এবং পিএসজি রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে কিন্তু তারা 4-0 গোলে হারিয়েছে। চেলসির জন্য সময়টা কতটা কঠিন হতে যাচ্ছে? ফিফা ক্লাব বিশ্বকাপে আজকে রাত একটা যে পিএসজি এবং চেলসির খেলা হবে, ফ্রান্স বনাম ইংল্যান্ড বলতে পারেন ম্যাচটা, ওয়ান কাইন্ড অফ জাতীয় দলই বলতে পারেন। পিএসজি কিন্তু কয়েকদিন আগে কিন্তু মাঝখানে কিন্তু উইএফএ চ্যাম্পিয়ন্স লিগের ইউরোপ সারা, সেই ইউরোপ সারা দল যখন আবার ক্লাব বিশ্বকাপের ইন্টার মিলানকে তারা 5-0 গোলে হারিয়ে দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ফাইনালে বা সেমিফাইনালে যখনই তারা কোনো অপোনেন্টের মুখোমুখি হচ্ছে, তারা কিন্তু 2-1 গোলে কিন্তু জিতে ক্ষান্ত হচ্ছে না, তারা কিন্তু স্কোর লাইনটাকে অনেক বড় করে ফেলছে, 4 গোল 5 গোল। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তাদের স্কোরিং অ্যাবিলিটি কিন্তু প্রতিপক্ষ দলগুলির জন্য তার ঈর্ষার কারণ। আজকের ম্যাচে কোচ লুইস এনরিকে দলকে সেই কৌশলে খেলান কিনা এবং তার কৌশলকে কিভাবে মোকাবেলা করে চেলসি, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা শেষ করছি টেনিসের একটা অন্যরকম খবর দিয়ে। টেনিসে কিন্তু 37 বছর পর আমরা এরকম 6-0 গেমের একটা স্কোর কার্ড দেখতে পেয়েছি, একতরফা ম্যাচ। ইগা স্বিয়াটেকের এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? ইগা স্বিয়াটেক খুবই প্রতিভাবান একজন খেলোয়াড়, পোল্যান্ডের খেলোয়াড়। এটা তার প্রথম উইম্বলডন ট্রফি, আর ওভারঅল সম্ভবত 5ম বা 6ষ্ঠ ট্রফি। তো তিনি যেভাবে আজকে ডোমিনেট করে, মানে এই ম্যাচটা যেভাবে ডোমিনেট করে খেলেছেন, বলতে গেলে প্রতিপক্ষ আমান্ডাকে কিন্তু কোনো সুযোগ দেয়নি, একদম একতরফা ম্যাচ। তো বহু বছর পর কিন্তু আমরা এরকম একটি ম্যাচ দেখলাম, যে একতরফা একটি ম্যাচ হচ্ছে পুরো 114 বছরের ইতিহাসের তৃতীয়বারের মতো। এটা কিন্তু একটা বিরল কীর্তির, যে অন্যতম যে যারা এইরকম ম্যাচে উইন করেছেন, সেই সংক্ষিপ্ত যে তালিকা, সেই তালিকায় কিন্তু ইগার নামটাই কিন্তু এখন লিপিবদ্ধ হয়ে গেল। এটা কিন্তু একটা ইতিহাসের অংশ। ধন্যবাদ বা সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজনে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।